আমরা যখন আমাদের আমাদের প্রফেশনাল কাজ শুরু করব, তখন অনেক অনেক ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করা অর্থাৎ সাইন আপ করা। তো এই সাইন আপ করার যে বিভিন্ন রুলসগুলো আমাদেরকে জানতে হবে, কারণ হাজার হাজার ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ যেই ওয়েবসাইট থেকে আপনি যে সার্ভিসটা পেতে চাইবেন, সেই ওয়েবসাইটের ভিতরে ইন করার জন্য আপনাকে সাইন আপ করতে হবে। যেমন আমরা ফেসবুকের সার্ভিস পাওয়ার জন্য আমাদেরকে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়েছে। তারপর জিমেলের সার্ভিসটা পাওয়ার জন্য আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে। তো এই সাইন আপ করার জন্য অনেকগুলো রুলস আছে, আমরা সেই রুলসগুলো এর মধ্যে আমরা জানি। তো এখন আমরা বিভিন্ন টিপস শিখবো, সাইন আপের বিভিন্ন টিপস। এই সাইন আপ করতে গেলে যে ইনফরমেশনগুলো আমাদের আসে, অনেকগুলো ইনফরমেশন আসে। যেমন আমরা নেম কিভাবে লিখবো, আমরা ডেট অফ বার্থ কিভাবে লিখবো, অ্যাড্রেস কিভাবে লিখবো, সিকিউরিটি কোশ্চেন কিভাবে সেট করবো, রিকভারি মেল কিভাবে দেবো, তারপর আইডি, পাসওয়ার্ড, জিপ কোড, সুইফট কোড, টাইম জোন, ভেরিফিকেশন, এই সবগুলা ইনফরমেশন আমরা ঠিকভাবে কিভাবে দেবো আমরা সেটাই শিখবো। কারণ এই ইনফরমেশনগুলো দেওয়ার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা হয়তো ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হবে না, বাট আপনার আইডি রিকভার করার সময় সেটা একটু প্রবলেম হয়ে দাঁড়াবে, অথবা পরবর্তীতে এমন কোনো মিস্টেক হয়ে যাবে, এমন কোনো আহ, মানে আপনার সেটা আয়ত্তের বাইরে চলে যাবে যদি আপনি সেই ইনফরমেশনগুলো ঠিকভাবে না দেন। তো আসুন আমরা এখন দেখি যে আমরা কিভাবে সাইন আপ করবো। ওকে, তো আমরা এটাকে কমনলি সাইন আপ নামে ডাকি, বাট এটার আরো যেসব নাম আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা রেজিস্টার। মানে ওয়েবসাইটের উপরে আপনি হয়তো সাইন আপ লেখা দেখবেন, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা দেখবেন, অথবা রেজিস্টার দেখবেন। সবগুলো সেম জিনিস। দেখুন, এই যে সাপোজ এখানে এখানে লেখা আছে কি রেজিস্টার, এখানে লেখা আছে কি, এটা তো লগ ইন অবস্থায় আছে। তো দেখুন, এই যে এখানে রেজিস্টার অথবা সাইন আপ অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, যে কোনো নামে লেখা থাক না কেন, আমরা সেটাকে কমনলি সাইন আপ বলবো। তো আমরা এখন সিম্পল সাইন আপ প্রসেসটা আমরা শিখবো। সাপোজ আমরা এখানে সাইন আপ করবো, আমরা জিড্ডুতে সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য আমরা কোথায় ক্লিক করব, রেজিস্টার আমি ক্লিক করলাম। এখন একটা ফর্ম আসবে, এই সিম্পল ফর্ম, এই ফর্মটা আমরা ফিল আপ করবো। আপনারা যারা জানেন সাইন আপ প্রসেসটা, যারা জানেন আপনারা একটু সামনে টেনে দিন, জাস্ট ইঞ্চিখানেক সামনে টেনে দিন। বাকিগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখুন, আমরা এই ফর্মটা ফিল আপ করলাম। তো এই ফর্মটা কখনো ছোট হতে পারে, কখনো বড় হতে পারে। আমরা রিকোয়ার্ড ইনফরমেশনগুলো ফিল আপ করে আমি সাবমিট করলাম। থ্যাংক ইউ। ব্যাস, আমরা যা করলাম এখন আমরা তা কেটে দেব। এখন এখান থেকে একটা মেল আমাদের মেল অ্যাকাউন্টে চলে যাবে। আমরা মেল অ্যাকাউন্টটা খুলছি। মেলটা এখনো আসেনি। যাই হোক, আমি আরেকটা সাইন আপ করে দেখাচ্ছি। মনে করেন আমরা এই সাইটে আমরা সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য আমরা ক্লিক করবো কোথায়, রেজিস্টার ক্লিক করলাম। এরপর আমি এখানে লিখছি আমরা ফর্মটা ফিল আপ করলাম। ফর্মটা ফিল আপ করে জাস্ট ক্লিক অন রেজিস্টার। ফর্মটা ফিল আপ করার পরে ক্যাপচা টাইপ করলাম হুবহু দেখে দেখে। ক্যাপচা টাইপ করার পরে আই এগ্রি এখানে ক্লিক করলাম। জাস্ট ক্লিক অন রেজিস্টার। এখন এই ওয়েবসাইট থেকে আমার একটা মেল যাবে। দেখুন, ইন দ্য নেক্সট ফিউ মিনিটস ইউ উইল রিসিভ অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক টু দ্য ফলোইং ইমেল অ্যাড্রেস। মানে এই ইমেল অ্যাড্রেসে আমি যে মেলটা দিয়েছিলাম সেই মেলে একটা মেল যাবে। তাহলে আমি যেটা করেছি এটা আমি কেটে দেবো। এরপর আমি আমার মেল অ্যাকাউন্টটা খুলবো। এর মধ্যে একটা মেল চলে আসার কথা। দেখুন, মেলটা চলে এসছে আর্টিকেল পেজ থেকে। এই যে মেম্বারশিপ অ্যাক্টিভেশন, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অ্যাজ এ অথর
in order to start submitting first আমরা এই লিংকে আমরা ক্লিক করব। এক মিনিট, মেল দুইটা এসছে। আমরা আর্টিকেল বেসের এই মেলটা খুললাম, খোলার পর এই লিংকে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আবার চলে যাচ্ছি আর্টিকেল বেসে। তাহলে সবগুলা অ্যাকাউন্টে সাইন আপ করার প্রসেস ইটস ভেরি সিম্পল। এটাই মানে আমরা রেজিস্টারে ক্লিক করব, একটা ফর্ম ফিল আপ করবো, সাবমিট করব, দেন আমাদের মেলটা চেক করব, মেলের এই লিঙ্কে ক্লিক করব, দেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাকাউন্টে যে হয়েছে তার প্রুফ প্রমাণ হচ্ছে এখানে, এই যে এখানে আপনার নাম শো করবে। এটা হচ্ছে সিম্পল সাইন আপ প্রসেস। তো দেখুন এই সিম্পল সাইন আপ প্রসেস সবগুলা অ্যাকাউন্টে সেম, এটা হচ্ছে বেসিক্স। বাট এই যে ফর্মটা, সাপোজ এই যে রেজিস্টার ক্লিক করে এই যে ফর্মটা আমরা দেখলাম, এই ফর্মটা এক এক জায়গায় এক এক রকম হয়, এক এক জায়গায় এক এক রকম এই ফর্মটা দেখা যায়। তো সে ফর্মটা কখনো লম্বা হয়, কখনো ছোট হয়। তো এই ফর্মে নর্মালি যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো কীভাবে ফিল আপ করবেন আমি সেটা দেখাচ্ছি। কারণ এই যে ইনফরমেশনগুলো ফিল আপ করতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে অনেক জটিলতা বেড়ে যাবে, যে আপনি আপনার আইডিটা রিকভার করতে পারবেন না। তো দেখুন এই ফর্মে যে অপশনগুলো থাকে, প্রথমত হচ্ছে নেম। তাহলে নেমটা আপনি কীভাবে লিখবেন? নেমে আপনার দুটো অংশ থাকে, একটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। দেখুন যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম অংশটা থাকে তাহলে আপনার নামে যদি তিনটা অংশ হয়, আমি বিষয়টা দেখাচ্ছি। আমাদের সাইন আপ ফর্মে নামটা নাম লেখার অপশন যেভাবে থাকে যে ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে ফার্স্ট নেম সালমান, লাস্ট নেম খান। এখন আপনার নাম যদি হয় তিনটা করে মোহাম্মদ সালমান খান অথবা মানে তিনটা অক্ষর যদি হয় তাহলে আপনি কি লিখবেন? তাহলে আপনি লিখবেন মোহাম্মদ সালমান, এখানে মোহাম্মদ সালমান, এখানে দুই শব্দ, এখানে এক শব্দ, অথবা এখানে দুই শব্দ, এখানে দুই শব্দ। মানে ফার্স্ট নেমের জায়গায় আপনি শুধু ফার্স্ট নেম একটা নাম একটা শব্দ লিখতে পারেন, অথবা দুইটা শব্দ লিখতে পারেন, মানে দুই জায়গায় মিলিয়ে আপনি নামগুলো লিখতে পারেন। ওকে, নেম, এরপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনি যেখানে দিবেন, যেমন অনেক জায়গায় আপনার ডেট অফ বার্থ চাইবে, এই যেমন এখানে বার্থডে, ডেট অফ বার্থ চাইবে। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনি যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে মাস্ট বি 18 অ্যাবাভ। মানে আপনি এমনভাবে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন যেন আপনার বার্থডে হয় 18+, আপনার বয়স 18+ শো করে। কারণ 18 মাইনাস হলে, 18 নিচে হলে অনেক কিছু এখানে প্রবলেম থাকে, অনেক সার্ভিস তারা অ্যাক্টিভ করতে চায় না। ওকে, দেন অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটা আপনি কীভাবে লিখবেন? দেখুন অ্যাড্রেস লিখতে হবে খুব শর্ট ফরম্যাটে, অ্যাড্রেসটা লিখতে হবে খুব শর্ট ফরম্যাটে, এবং আপনার 2 লাইনের মধ্যেই, মানে 80 ক্যারেক্টার কোনো ওয়েবসাইট আপনার মানে নির্দিষ্ট করে দেয় 80 ক্যারেক্টার অথবা 60 ক্যারেক্টার। তো সেক্ষেত্রে খুব সংক্ষেপে আমাদেরকে মানে অ্যাড্রেস লিখতে হবে, এবং যতটা সম্ভব ইংলিশ ভার্সনে। যেমন রহিম সদাগরের বাড়ি, তাহলে সদাগর না লিখলেও চলে, বাড়ি BARI, বাড়ি না লিখে হাউস। তাহলে বুঝতেই পারছেন, মানে যতটুকু সম্ভব আমাদের ইংলিশ ভার্সনে লিখতে হবে, তাহলে ওদের জন্য জিনিসটা বোঝার সুবিধা হয়। এবং যতটুকু সম্ভব হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো দিয়ে লিখতে হবে, এবং সংক্ষেপে। সাপোজ মার্কেট, MARKET, মার্কেট, তাহলে এই মার্কেটটা এভাবে না লিখে MRKT, ব্যাস এভাবে লিখলেও হচ্ছে। এভাবে মার্কেট না লিখে মার্কেট লিখলে পোস্টম্যান তো বুঝবে, দ্যাটস এনাফ। তাহলে আপনার ঠিকানাটা লিখবেন খুব সংক্ষেপে, 60 ক্যারেক্টার অথবা 80 ক্যারেক্টারের মধ্যে, এটা ওয়েবসাইট যেভাবে বলে। দেন শর্ট, বাট পোস্টম্যান যাতে বুঝে, এবং ইংলিশ ফরম্যাটে, যেমন বাড়ি না লিখে হাউস।
ওকে, এরপর দেখুন সিকিউরিটি কোশ্চেন। আপনারা সিকিউরিটি কোশ্চেন সেট করতে বলবে, সেক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেন হিসেবে আপনি যেটা সেট করবেন আমি বিষয়টা দেখাচ্ছি। যাই হোক, তো আপনি এই সাইন আপ ফর্ম ফিল আপ করার সময় আপনার কাছ থেকে সিকিউরিটি কোশ্চেন চাইবে। তো অনেক সময় এই যে সিকিউরিটি কোশ্চেন অনেকে দেয়, বাট সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা নিজেই ভুলে যায়। তো সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে পরবর্তীতে অনেক প্রবলেম হবে। তো সেই জন্য আপনি যেটা করবেন, বাল্য বন্ধুর নাম, অথবা আপনার প্রথম পোষা প্রাণীর নাম, অথবা প্রথম স্কুলের নাম, মানে যেটাই দিবেন আপনি সেটা একটাই দিবেন। সব জায়গায় আপনি সেম সিকিউরিটি কোশ্চেন আপনি দিবেন, এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা আপনি সেম দিবেন, এবং যেটা সঠিক। সাপোজ আপনার বাল্য বন্ধুর নাম, তাহলে আপনি যেখানেই সিকিউরিটি কোশ্চেন সেট করবেন, বাল্য বন্ধুর নাম সেট করবেন, তাহলে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও অন্তত বাল্য বন্ধুকে ভুলবেন না। ওকে, তাহলে এটা টিপস হচ্ছে সঠিকটা দিবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই। মোবাইল নাম্বার, অনেক অনেক জায়গায় আপনার মোবাইল নাম্বার চাইবে। দেখুন এই যে এখানে বলা আছে মোবাইল নাম্বার, এই যে মোবাইল সেলফোন নাম্বার, এই যে এখানে নাম্বার দিতে বলা আছে। উইথ ইউর সেলফোন নাম্বার ইউ ক্যান অলসো কানেক্ট ইউর নোকিয়া ফোন টু নোকিয়া সার্ভিসেস প্লিজ। ব্যাপারটা শুধু তাই না, এখানে হচ্ছে এই ফোন নাম্বারটা আমরা চাই এই জন্য, কারণ যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে এই ফোনের মাধ্যমে খুব সহজে সেটা রিকভার করা যায়। মানে আপনার ফোন যদি আপনি দিয়ে দেন যে কোথাও, সেটা ব্লগ সাইট হোক, ফোরাম সাইট হোক, অথবা যে কোনো সাইট হোক, অথবা ফেসবুক হোক, আপনি যদি আপনার মানে মোবাইল নাম্বারটা সেখানে অ্যাড করতে পারেন, তাহলে সেটা আপনি খুব সহজে পরবর্তীতে রিকভার করতে পারবেন। তাহলে মোবাইল নাম্বার দেওয়াটা যদিও বা অপশনাল, আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাড করবেন। যেমন ফেসবুকে মানে মোবাইল অ্যাড করা যায়, এছাড়া আপনি যেখানে মানে অ্যাকাউন্ট করেন না কেন, খুব গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলোতে আপনি অবশ্যই মোবাইল অ্যাড করে নেবেন, তাহলে আপনার আইডিটা, আপনার অ্যাকাউন্টটা সিকিউরড। রিকভারি মেল, অনেক জায়গায় আপনাকে রিকভারি মেল চাইবে, সেটাকে রিকভারি মেল নামে থাকে, অথবা আমি দেখাচ্ছি। এই যে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, এরপরে এই যে দেখুন অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস, অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস নামে থাকে, অথবা রিকভারি মেল, অথবা যে কোনো নামে থাকতে পারে। তাহলে আপনি অল্টারনেটিভ মেলটা কি দিবেন, রিকভারি মেল অথবা অল্টারনেটিভ মেল। এটা হচ্ছে আপনার আরেকটা ইমেল অ্যাড্রেস। যদি আপনি যেই মেলটা আপনি দিয়েছেন, সেই মেলটা যদি কখনো আপনার হাতছাড়া হয়ে যায়, যদি কখনো সেই মেলটা আপনি লগ ইন করতে না পারেন, তাহলে অন্য আরেকটা মেল অ্যাড্রেস আপনি দিবেন, আপনি যেটার মাধ্যমে খুব সহজে এটা রিকভারি করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড। আইডি অথবা ইউজার নেম। আইডি, তো যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি, তখন আমরা আইডি, দেখুন দেখুন এই যে চুজ ইউর ইউজার নেম অথবা আইডি। ঠিক, আমরা ওডেক্সে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তখন এটাকে বলা হয় ইউজার নেম অথবা আইডি, একই জিনিস। তো আমরা আইডি কিভাবে লিখবো, তো আইডি যদি আমরা একটা আইডি যদি এক জায়গায় লিখি, তাহলে সেক্ষেত্রে সাপোজ আমি এখানে দিলাম, আমি যদি সালমান খান নামে যদি একটা আইডি তৈরি করি, তাহলে সেটা এর মধ্যে ইউজ হয়ে গিয়েছে, তাই এই নামে আইডি সে আর নিবে না, কারণ প্রত্যেকটা আইডি স্বতন্ত্র, এক নামে দুইটা আইডি কখনোই হবে না।
তো সালমান খান নামে একটা আইডি নিশ্চয় হয়ে গেছে। তো আমি কি দেবো, সালমান খানের পাশে আমি একটা এক্সটেনশন অ্যাড করব। সাপোজ সালমান খান 2176 অ্যাড করলাম। এখন এটাও যদি থাকে তাহলে আমি আরেকটা নাম অ্যাড করব। তাহলে বুঝতেই পারছেন, দেখুন আমি আইডিটা অ্যাড করছি। সাপোজ আমি যদি এখানে দিই সালমান খান, দেখুন কি বললো, সামওয়ান অলরেডি হ্যাজ দ্যাট ইউজার নেম, কেউ নিয়ে নিচ্ছে। আমি যদি সালমান খান 23 দিই তাহলে কি, তাহলে এটা পাচ্ছে না। আমি যদি সালমান খান এটা দিই, দেখুন এটাতে সমস্যা নেই, এটা পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন আপনার যে নাম, যে নামে আপনি আইডি তৈরি করবেন সেই নামের পাশে একটা এক্সটেনশন নাম্বার দিতে হবে। এক্সটেনশন নাম্বার দিলে আপনার জন্য আইডিটা তৈরি করা খুব ইজি হবে। এখন এই যে এই নাম্বারটা আপনি কি দিবেন, আপনার নামের পাশে প্রত্যেকটা আইডির ক্ষেত্রে আপনি কোন নাম্বারটা দিবেন, সেই নাম্বারটা হতে হবে আপনার জন্য খুব ইজি। তো সবচেয়ে ভালো পলিসি হলো যে আপনার ফোনের শেষ 6টা ডিজিট এখানে দেওয়া, আপনার মোবাইল নাম্বারের শেষ 6টা ডিজিট। সাপোজ আপনার মোবাইলের শেষ 6টা ডিজিট হচ্ছে 217614, 217614। তাহলে সালমান খান 217614, এটা হচ্ছে আপনি যত জায়গায় আপনি আইডি তৈরি করবেন সব জায়গায় আপনি এই সেম আইডিটা দিয়ে লিখবেন। তাহলে আপনার আর কোনো মানে প্রবলেম হবে না, আপনার ভুলে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তো অনেক সময় হয় কি, অনেকে একই আইডি মানে এক এক সাইটে গিয়ে এক এক রকমের আইডি তৈরি করে, এক এক নামে আইডি তৈরি করে। তো যার ফলে কোন সাইটে কোন আইডি দিয়ে তৈরি করেছিল সেটা খুঁজে পায় না। বাট আপনি যদি এই নাম দিয়ে এই টেকনিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি সব জায়গা থেকে আপনার আইডিটা খুলতে পারবেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে মানে আপনাকে হারিয়ে যাওয়ার অথবা মনে না রাখার কোনো মানে ভয় থাকবে না। আর সব জায়গায় আপনি এটা পাবেন, যেমন সালমান খান 217614 এই নামে আপনি যত জায়গায় সার্চ করেন না কেন সব জায়গায় আপনি পাবেন। কারণ মানে পাওয়ার সম্ভাবনা আপনার 99%। কারণ সালমান খান নামে থাকবে, হয়তো অন্য কেউ করে ফেলবে, সালমান খান 21 নামে করে ফেলবে। বাট যখন আপনি অনেক লম্বা নিচ্ছেন তখন এই নামে অন্য কারো থাকার সম্ভাবনা কম, তার মানে 90% আপনি পাচ্ছেন। তো আপনি যতগুলো আপনি আইডি তৈরি করবেন সবগুলো আপনি সেম আইডি দিয়ে তৈরি করবেন, এই আইডিটা দিয়েই। তাহলে আপনাকে আর কত আইডি লিখে রাখতে হবে না, যে কোথায় কোথায় কোন আইডি দিয়েছিলাম সেটা মনে রাখার কোনো প্রয়োজন হবে না, আপনি অটোমেটিক্যালি সেটা বুঝতে পারবেন। পাসওয়ার্ডটা কীভাবে লিখবেন, পাসওয়ার্ড সবসময় লিখবেন এই ফরম্যাটে। দেখুন লায়ন 2324 ডলার হ্যাশ, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং সিম্বল 1 2 3 4, এই 4টা জিনিস মিলিয়ে লিখবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এবং অবশ্যই 8 ক্যারেক্টার, মানে সবগুলো মিলিয়ে হবে কত, 8 ক্যারেক্টার, 1 2 3 4 5 6 7 8, যেমন এটুকু পর্যন্ত 8 ক্যারেক্টার। বাট 8 ক্যারেক্টারের চেয়ে বেশি হলে সমস্যা নেই, কম হলে সমস্যা আছে। তাহলে 8 ক্যারেক্টার হবে এবং কি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং সিম্বল 4টা মিলিয়ে লিখবেন। আচ্ছা সিম্বল যদি নাও দেন আর ক্যাপিটাল যদি নাও লেখেন, একেবারে ন্যূনতম আপনি লেটার এবং নাম্বার এই দুটি জিনিস মিলিয়ে লিখবেন। যেমন লায়ন 2324 লেটার এবং নাম্বার, তাহলে পাসওয়ার্ডটা আপনার সবসময় এভাবে লিখবেন। কারণ এভাবে যদি পাসওয়ার্ড না লেখেন তাহলে জিনিসটা উইক হয়ে যাবে, পাসওয়ার্ড উইক হবে এবং সেটা যে কেউ ব্রেক করতে পারবে। তারপর দেখুন জিপ কোড, আপনি অনেক সময় জিপ কোড পাবেন, সেটাকে জিপ কোড বলে অথবা বলা হয় পোস্টাল কোড। আমরা বলি পোস্টাল কোড, আর ইন্টারন্যাশনালি এটাকে বলে জিপ কোড। সারা পৃথিবীতে যতগুলা পোস্ট অফিস আছে সবগুলো পোস্ট অফিসকে একটা নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে, সেটা হচ্ছে জিপ কোড। যেমন আমাদের জিপ কোড হচ্ছে 4000, চিটংয়ের যে জিপিইউ মেইন পোস্ট অফিসের কোড হচ্ছে 4000। তো এটা পুরো সিটির জন্য অ্যাপ্লিকেবল। তাছাড়া যতগুলো পোস্ট অফিস আছে, সাপোজ চিটং চকবাজারের একটা পোস্ট অফিসের একটা কোড আছে, তারপর মেডিকেলের পোস্ট অফিসের একটা কোড আছে। তো বাংলাদেশের যতগুলো পোস্ট অফিস আছে সবগুলো পোস্ট অফিসের আলাদা আলাদা মানে কোড আছে, এবং এই কোড দিয়ে দ্বিতীয় কোনো সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো পোস্ট অফিস নেই। তাহলে আপনি জিপ কোড কোনটা লিখবেন, আপনার নিয়ারেস্ট যেই মানে পোস্ট অফিসটা সেটার কোড আপনি লিখবেন। মনে করুন আপনি থাকেন চকবাজারে, তাহলে চকবাজারের কোডটা আপনি লিখবেন। অথবা আপনি মেন যে কোডটা সেটাও লিখতে পারেন 4000 লিখলে যে কোনো জায়গার জন্য অ্যাপ্লিকেবল।
এরপরে যে সুইফট কোড, সারা পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চকে আলাদা আলাদা কোড নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। সেই নাম্বারগুলোকে বলা হয় সুইফট কোড। যেমন ডাচ বাংলার জিসি ব্রাঞ্চের একটা কোড, আবার ডাচ বাংলার আগ্রাবাদ ব্রাঞ্চের একটা কোড, আবার ডাচ বাংলা মুরাদপুর ব্রাঞ্চের একটা কোড। তাহলে বুঝতেই পারছেন, তো সারা পৃথিবীতে সবগুলা ব্যাংক এভাবে আলাদা করে সুইফট কোড দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে, এবং একটা সুইফট কোডের সাথে, একটা ব্যাংকের সুইফট কোডের সাথে এই নাম্বারে সারা পৃথিবীতে আর কোনো ব্যাংক নেই। তো আমরা যখন ইকোনমিক ট্রানজাকশনে যখন যাব, তখন এই সুইফট কোডটা আমাদের কাজে লাগবে। সাধারণত মানে টাকা পয়সা সংশ্লিষ্ট যে সাইটগুলো, মানে যে সাইটগুলোর মাধ্যমে আমরা টাকা আনবো, সেই সাইটগুলোতে সুইফট কোড চাইবে, অন্য কোনো সাইটে চাই না। টাইম জোন, আমাদের টাইম জোন কত? আমাদের টাইম জোন হচ্ছে জিএমটি প্লাস 6। যেমন টাইম জোন যেখানে চাইবে সেখানে ডান পাশে একটা ড্রপ ডাউন লিস্ট থাকে, ওই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে আপনি জিএমটি প্লাস 6 সিলেক্ট করে দিবেন। আমাদের হচ্ছে জিএমটি প্লাস 6, মানে গ্রিনিচ মানে চেয়ে লন্ডনের সময় চেয়ে আমরা 6 ঘন্টা এগিয়ে। মানে লন্ডনে যদি হয় দুপুর 12টা, তাহলে আমাদের এখানে সন্ধ্যা 6টা। তাহলে টাইম জোনের পাশে অনেক সময় এভাবে জিএমটি লেখা থাকে, তাহলে আমরা সিলেক্ট করবো জিএমটি 6। এবং যদি শহরের নাম থাকে, অনেক সময় জিএমটি প্লাস 6 মাইনাস 6 এভাবে থাকে না, শুধু শহরের নাম থাকে। তো শহরের নাম থাকলে তো খুব সহজ, আমরা সিলেক্ট করবো ঢাকা। মানে আপনি চিটগঙ্গে থাকেন অথবা রাজশাহী, সিলেট যেখানে থাকুন না কেন, আপনি আমাদের যে রাজধানী সেটাকে সিলেক্ট করবেন ঢাকা, কারণ চিটং অথবা সিলেটের কোনো অপশন থাকবে না। ওকে, তাহলে আমরা টাইম জোনে সিলেক্ট করবো জিএমটি প্লাস 6 অথবা ঢাকা। ভেরিফিকেশন, দেখুন আমরা যখন কোনো কোথাও অ্যাড্রেস মানে সাইন আপ করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই ভেরিফাই করা হবে যে আমরা সঠিক ব্যক্তি কিনা। তো ভেরিফিকেশন করার জন্য কি কি ভেরিফাই করবে? মোস্ট কমন যে ভেরিফিকেশনটা, সেটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। আমরা একটু আগে যেটা করলাম, যে আমাদের মেইলে একটা মেইল পাঠালো, সেই মেইলে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে আমরা ক্লিক করব, দেন আমরা মানে মানে ভেরিফাইড হব। ভেরিফাইড করার উদ্দেশ্য কি? আমি সাইন আপ করার সময় সাইন আপ ফর্মে যে মেইলটা দিয়েছিলাম, সেই মেইলটা সঠিক কিনা এবং সেই মেইলটা আমার কিনা, সেটাই জাস্ট ভেরিফাই করা। তো আবার অনেক জায়গায় যেটা করে যে মোবাইল ভেরিফিকেশন করে। যেমন আমরা যদি ফেসবুকে অ্যাকাউন্ট করতে যাই, তখন শুরুতেই আমাদের মোবাইল ভেরিফাই করাই। আমরা যখন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তখন শুরুতেই আমাদেরকে মোবাইল ভেরিফিকেশন করতে হয়। মানে আমাদের মোবাইলে একটা কোড আসে, সেই কোডটা আমরা ফিল আপ করে দিতে হয়। মানে সাইন আপ ফর্মটা ফিল আপ করার পরে যখন আমরা সাবমিট করার পরে এরপর আমাদের মোবাইল নাম্বার চাই, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যখন আমরা সাবমিট করি, তখন আমাদের মোবাইলে একটা কোড আসে, সেই কোডটা যখন আমরা ঠিক জায়গা মতো দিই, তখনই আমাদের ভেরিফিকেশনটা সম্পন্ন হয় এবং তখনই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়। এরপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। কিছু ওয়েবসাইট আছে যেগুলো খুব সেন্সিটিভ এবং খুব সেন্সিটিভ যে ওয়েবসাইটগুলো, অথবা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেমন যে পেমেন্ট মেথডের যে সাইটগুলো, তারপর ওডেক্স, ওরা কি করে অ্যাড্রেস ভেরিফিকেশন করে। মানে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, সেই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেই অ্যাড্রেসটা ভেরিফাই করে। কীভাবে করে? ওরা আমাদের অ্যাড্রেসে একটা চিঠি পাঠাবে এবং সেই চিঠির মধ্যে একটা কোড থাকবে। তো আমাদের ঠিকানা মতো, আমরা যে ঠিকানা দেবো সেই ঠিকানা মতো বরাবর আমাদের চিঠি পাঠাবে। তো আমার ঠিকানা যদি সঠিক হয়ে থাকে, তাহলেই আমি ওই চিঠিটা পাবো। তো ওই চিঠিটা পাওয়ার পর আমি ওই চিঠিটা খুলে যে কোডটা পাবো, সেই কোডটা আমি ওই ওয়েবসাইটের জায়গা মতো টাইপ করব। তাহলে ওয়েবসাইটের জায়গা মতো টাইপ করার পরেই ওয়েবসাইটের সেই নির্দিষ্ট অপশনে গিয়ে যখন আমি সেই কোড নাম্বারটা টাইপ করব, যে কোড নাম্বারটা আমি চিঠিতে পেয়েছিলাম, টাইপ করলেই তারা সেটা যদি ম্যাচ করে, তখন তারা খুব সহজেই বুঝতে পারবে যে চিঠিটা আমি পেয়েছি। কারণ আমি যদি চিঠিটা না পেয়ে থাকি, তাহলে আমি কোড নাম্বারটা কোথায় পেলাম? ওকে, তাহলে এইভাবে তারা আমাদের অ্যাড্রেস ভেরিফাই করিয়ে নেয়। তারপর অনেক প্রতিষ্ঠান আছে যারা ব্যাংক ভেরিফাই করে, যে আমার ব্যাংক স্টেটমেন্ট থেকে একটা স্টেটমেন্ট নিতে বলে এবং সেই স্টেটমেন্টের সাথে এই আমাদের নাম, ঠিকানা সবগুলো ঠিক আছে কিনা সেগুলো ভেরিফাই করে। তো অনেকভাবে ভেরিফিকেশনটা হতে পারে। তো আমরা মোস্ট কমনলি যে ভেরিফিকেশনটা আমরা করি, সেটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন আর মোবাইল ভেরিফিকেশন। তো আশা করি আপনারা এই ভেরিফিকেশনগুলো করতে পারবেন। ওকে, আমরা এবার দেখব যে কোনো একটা অ্যাকাউন্ট আমরা কীভাবে রিকভারি করব। এখন সাইন আপ করার পরে আমরা কখনো ভুলে যেতে পারি। সাপোজ খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট, আপনি মানে মেম্বার হয়েছেন, বাট কোনো কারণে আপনার সেই অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না,
মেবি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, অথবা কেউ আপনার পাসওয়ার্ড হ্যাক করেছে। তাহলে আপনি এই অ্যাকাউন্টটাকে কিভাবে রিকভারি করবেন? দেখুন, অ্যাকাউন্ট রিকভারির অপশনটা আমি দেখাচ্ছি। প্রত্যেকটা সাইটে এইটা অপশনটা থাকে। মনে করুন আমি একটু আগে আমরা যেটা করেছিলাম আমি এখানে দেখাচ্ছি। প্রত্যেক ওয়েবসাইটেই এটা রিকভারি অপশনটা থাকে। দেখুন, ফেসবুকের যে রিকভারি অপশন, এই যে ফরগেট ইউর পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন, তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই অপশনগুলো আসবে। কীভাবে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন সেটা আপনাকে দেখিয়ে দিবে। তারপর দেখুন এই সাইটে এই যে পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করুন। তারপর দেখুন জিমেইলে এই যে পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, তাহলে এখানে নিচে এখানে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে ক্লিক করলেই আপনাকে বলে দিবে আপনি কীভাবে পাসওয়ার্ডটা রিকভারি করবেন। তো নর্মালি এখানে ক্লিক করলে কী হবে, এখানে ক্লিক করলে আপনাকে কয়েকটা অপশন দেবে, যে আপনার অল্টারনেটিভ মেল চাইবে, অথবা মানে আমরা যেটা সিলেক্ট করেছিলাম যে অল্টারনেটিভ মেল, এই যে রিকভারি মেল অথবা অল্টারনেটিভ মেল, এটা চাইবে যে আপনি যে অল্টারনেটিভ মেলটা দিয়েছিলেন সেই মেলে আমরা মানে পাঠিয়ে দিয়েছি। আপনি যদি ওদেরকে মানে বলেন যে আমার অল্টারনেটিভ মেলে পাঠিয়ে দাও, তারা ওরা অল্টারনেটিভ মেলে পাঠিয়ে দিবে। অথবা আপনি যদি বলেন যে আমার মোবাইলে একটা এসএমএস পাঠাও, মানে আপনাকে কয়েকটা অপশন দিবে আপনি কিভাবে রিকভারি করতে চান। আপনি কি রিকভারি মানে মেলের মাধ্যমে চান, নাকি আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে চান, নাকি আপনি সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে চান। আচ্ছা, নর্মালি কি আপনাকে যখন আপনি কোনো একটা পাসওয়ার্ড রিকভারির জন্য অ্যাপ্লাই করবেন, শুরুতে আপনাকে সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করবে। তো সিকিউরিটি কোশ্চেনের উত্তর যখন আপনি ঠিকমতো দিতে পারবেন, তখন ওরা শিওর হবে হ্যাঁ এটাই সেই ব্যক্তি। এখন আপনাকে মানে ওরা ধারণা করছে যে আপনি সেই ব্যক্তি, বাট আপনি যে নিশ্চিত, ওরা কিন্তু নিশ্চিত না। কারণ আপনার যে সিকিউরিটি কোশ্চেন, সেই সিকিউরিটি কোশ্চেন অনেকেই জানতে পারে। তখন ওরা কি বলবে যে ঠিক আছে আপনি আপনার মানে মেল বক্স চেক করুন, আপনার রিকভারি মেল বক্স চেক করুন, আমরা রিকভারি মেল বক্সে পাঠিয়ে দিয়েছি। অথবা আপনার মোবাইল নাম্বার চেক করুন, ওই মোবাইল নাম্বারে আমরা আপনার পাসওয়ার্ডটা পাঠিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা। সাপোজ আমরা এখানে ক্লিক করলাম এই ব্লগ সাইটে, পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে হ্যাঁ আমরা ক্লিক করলাম, দেখি কি বলে। পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিকভারি করতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে পাসওয়ার্ড উদ্ধারের জন্য ইনপুট বক্সে আপনার ইউজার নেমটা লিখুন এবং উত্তর বাটনে প্রেস করুন। দিলাম, দেওয়ার পরে উদ্ধার। দেখুন, পাসওয়ার্ড পরিবর্তনের লিঙ্কটি মেল করা হয়েছে। মেলটি না পেয়ে থাকলে আপনার বাল্ক ফোল্ডারটিও চেক করুন। বাল্ক মানে স্প্যাম ফোল্ডার। বাল্ক ফোল্ডার মানে হচ্ছে আমরা আমাদের মেল বক্সটা খুলছি। তো দেখুন এই যে সামহারিন ব্লক থেকে একটা মেল চলে এসছে, এই যে এই সাইট থেকে আমরা যেটা পাসওয়ার্ড ওরা যে বলছে যে আমার মেলে পাঠিয়ে দিয়েছে, ওরা ওদের কথা রেখেছে। দেখুন চলে এসছে, আমরা মেলটা খুললাম, এই যে পাসওয়ার্ড চেঞ্জিং খুললাম। খোলার পর আমি এই লিঙ্কে ক্লিক করলাম। নিউ পাসওয়ার্ড, আমি নতুন পাসওয়ার্ড দিলাম। তো অনেক সময় পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবে, অথবা নতুন করে পাসওয়ার্ড আপনাকে চেঞ্জ করতে বলবে। আমি নতুন পাসওয়ার্ডটা দিচ্ছি, চেঞ্জ মাই পাসওয়ার্ড। দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, নাও ইউ ক্যান লগ ইন। এটা ব্যাস, আমরা লগ ইন করছি, আমরা লগ ইন করলাম। এখন আমি দেখুন ঠিক একইভাবে আপনি ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে রিকভারি করবেন, যে ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম।
ইমেল, ফোন অথবা ফেসবুক ইউজার নেম, আপনি ইমেলটা লেখেন। যাক, এটা আপনি এই লিঙ্কটা ফলো করলে আপনি পাবেন। আপনার নাম, আপনার বন্ধুর নাম, যে কোনো একটা কিছু লিখে আপনি ফলো করলে, সার্চ করলে আপনি অপশনটা পেয়ে যাবেন। এবার আমি আরেকটা অপশন দেখাচ্ছি যে আপনি মানে মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন। যেমন এখানে নোকিয়া মেল, ওপি মেলে দেখুন এই যে ফরগটেন পাসওয়ার্ড, আমরা এখানে ক্লিক করছি। এই যেখানে কয়েকটা অপশন দেখাচ্ছে দেখুন, ইউর ইমেল অ্যাড্রেস, সেলফোন নাম্বার অর নোকিয়া অ্যাকাউন্ট ইউজার নেম। আপনার সেলফোন নাম্বার দিলেই সে মানে সেলফোন নাম্বার দিয়ে ক্যাপচা টাইপ করে যদি আপনি কন্টিনিউ দেন, তাহলে আপনার সেলফোন নাম্বারে সেই কোডটা চলে আসবে, মানে পাসওয়ার্ডটা চলে আসবে, অথবা পাসওয়ার্ডটা কীভাবে পাবেন তার একটা লিঙ্ক চলে আসবে। তো বুঝতেই পারছেন, অ্যাকচুয়ালি পাসওয়ার্ড রিকভারি করাটা খুব সহজ। আপনি জাস্ট সাইন ইন বাক্সের নিচে, মানে সাইন ইন বক্সের নিচে জাস্ট এখানে এটা আপনি মানে চিনতে পারলে হবে, এই যে ফরগট পাসওয়ার্ড, এখানে ক্লিক করতে পারলে হবে, বাকিটা আপনি পারবেন। ওকে, থ্যাংক ইউ। তো আশা করি আপনারা কাজটি ভালোভাবে করতে পারবেন।